হ্যালো স্টুডেন্ট, সবাইকে গুরুকুল স্টাডিতে স্বাগত। আমরা আজকে শুরু করব ক্লাস 10 এর তৃতীয় অধ্যায় বংশগতি প্রকরণ এবং কয়েকটি জিনগত রোগ। তার মধ্যে আমরা বংশগতি প্রকরণ হয়ে গেছে। জিনগত রোগের মধ্যে তিনটে তোমাদের সিলেবাসে আছে। একটা হচ্ছে থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, আর একটা হচ্ছে বর্ণান্ধতা। আজকে আমরা পড়ব বর্ণান্ধতা। তবে সেটা শুরু করার আগে সবাইকে প্রতিবারের মতো আজকেও বলবো সঙ্গে খাতা এবং কলম রাখবে। তবে ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলবো, যারা যারা আর কি ভিডিওগুলো দেখো, যদি ভালো লেগে থাকে বা খারাপ লাগে, ভালো লাগা বা খারাপ লাগা যে কোনোটা হতে পারে, তাহলে একটু প্লিজ একটু জানাবে যে আপনার ভিডিওগুলো ভালো লাগছে না খারাপ লাগছে। তাহলে হয়তো অন্যরকম ভাবে প্রেজেন্টেশন করা যেতে পারে। সেটা হচ্ছে, তোমরা যদি না বলো তাহলে আমি কি করে বুঝতে পারবো যে ভিডিওগুলো ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। আর তোমরা যদি ইউটিউবে গিয়ে খুঁজে না পাও, তাহলে গুরুকুল স্টাডি বলে গুরুকুল স্টাডি বলে 05 এটাই যদি সার্চ করো তাহলে তোমরা চ্যানেলটা দেখতে পাবে। ঠিক আছে, তবে আর বেশি কথা বলবো না। আজকের আমরা শুরু করব ক্লাস 10 এর তৃতীয় অধ্যায়ের বর্ণান্ধতা, কয়েকটি জিনগত রোগ। এটা লিখে সার্চ করলেই পেয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা আজকে শুরু করব বর্ণান্ধতা। বর্ণান্ধতা বর্ণান্ধতা বলতে অনেকে সাধারণ লোকজন বোঝে চোখে দেখে না, এরকম অনেকে মনে করে, কিন্তু তা নয়। তাহলে বর্ণান্ধতা বলতে যে কানা বা চোখে দেখে না, পথ চলতে পারে না, সেটা কিন্তু নয়। বর্ণান্ধতা বলতে যে 7টা বর্ণ আছে, অর্থাৎ একটা কালারের মধ্যে বা রঙের মধ্যে 7খানা বর্ণ থাকে, সেই বর্ণগুলোর মধ্যে কোনো একটা বর্ণকে সে চিনতে পারে না, সেই জন্য তাকে বলা হয় থাকে বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস। ঠিক আছে, মানে কালার চিনতে পারে না, সেটাকে বর্ণান্ধতা বলা হয়ে থাকে। তাহলে বর্ণান্ধতা কোনো কোনো মানুষের চোখে, বর্ণান্ধতা হচ্ছে কোনো কোনো মানুষের চোখের দৃষ্টির সমস্যা হতে পারে। এবার যার ফলে চোখে যে সমস্যার সৃষ্টি হবে, যার ফলে তারা কি করবে, বিভিন্ন রকমের বর্ণ চিনতে পারবে না, বিভিন্ন রকমের বর্ণ তারা পৃথক করতে পারবে না বা চিনতে পারবে না। স্বাভাবিক মানুষের ক্ষেত্রে কিন্তু এই অসুবিধাটা হয় না। যারা বর্ণান্ধ তাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে, এটা একটা চোখের রোগ। তাহলে হচ্ছে তারা হচ্ছে যে 7টা রং, তার মধ্যে কোনো কোনো রংটাকে তারা চিহ্নিতকরণ করতে পারে না। এই সম্বন্ধে প্রথম একজন ইংরেজ রসায়নবিদ, তার নামটা বলি, তাহলে হচ্ছে একজন ইংরেজ রসায়নবিদ রসায়নবিদ জন ডাল্টন। জন ডাল্টন ইনি হচ্ছে ইংরেজ একজন রসায়নবিদ। ইনি একটা সাল, অর্থাৎ ওটা হচ্ছে 1798 এই সালে। তাহলে 1798 সালে কি করলো, প্রথম বর্ণান্ধতা নিয়ে, যে কেন বর্ণান্ধ হয় সেই বর্ণান্ধতা নিয়ে তিনি একটি পত্রিকা, একটি পত্র প্রকাশ করেন। তাহলে কি করলেন, তিনি একটি পত্র প্রকাশ করলেন। কে? জন ডাল্টন। কত সালে? 1798 সালে। এগুলো পরীক্ষায় আসবে না, তবে জানার জন্য একটু আমি বলে দিচ্ছি। তাহলে জন ডাল্টন এটা একটা পত্র প্রকাশ করলেন। এই জন্য এই প্রকার যে অস্বাভাবিকতা দেখা যায়, অর্থাৎ বর্ণ যে চিনতে পারে না, যে অস্বাভাবিকতা দেখা গেল, এই অস্বাভাবিকতাকে ডালটনিজম বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে যে অস্বাভাবিকতা সৃষ্টি হলে তাকে ডালটনিজম বলা হয়। কি বলা হয়? ডালটনিজম, বিজ্ঞানীর নাম অনুসারে।
একে বলা হয়ে থাকে ডালটনিজম বলা হয়। ঠিক আছে, তাহলে একে কি বলা হয়? ডালটনিজম। কোনটা অবস্থাকে বলা হয়? এই বর্ণান্ধতাকে ডালটনিজম বলা হয়ে থাকে। কি জন্য? জন ডাল্টন 1798 সালে একটি পত্র প্রকাশ করেন এবং বলেন যে এই অস্বাভাবিকতার সম্বন্ধে তিনি ওই পত্রে বলেছিলেন, সেই জন্য এটাকে বলা হয়ে থাকে ডালটনিজম। তোমাদের শর্ট কোশ্চেনে আসবে না, শুধুমাত্র একটু জানার জন্য আমি বলছি। এরপরে অধিকাংশ মানুষের কেন এই বর্ণান্ধ হয়ে থাকে? অধিকাংশ মানুষের আমরা পড়েছি, যখন চোখ সম্বন্ধে পড়েছি তখন ছিল যে চোখের দুই রকমের হচ্ছে কোষ থাকে, একটা হচ্ছে রড কোষ আর একটা হচ্ছে কোন কোষ। ঠিক তেমনি অধিকাংশ মানুষের কি হয়, রেটিনায় দুই প্রকারের আলোক সুবেদী কোষ থাকে। আলোক সুবেদী কোষ থাকে, তাহলে কি থাকে? রেটিনায় দুই রকমের আলোক সুবেদী কোষ থাকে অধিকাংশ। তাহলে রেটিনায় দুই রকমের আলোক সুবেদী কোষ থাকে। কি কোষ? একটা হচ্ছে রড কোষ আর একটা হচ্ছে কোন কোষ। কোন কোষ এই রকমের দুই ধরনের কোষ থাকে। কোথায় থাকে? রেটিনায়। তাহলে রেটিনায় দুই ধরনের কোষ থাকে। এর ভিতরে এই যে রড কোষ, এই রড কোষটা সাধারণত রাত্রেবেলা মৃদু আলোক শোষক হিসাবে কাজ করে থাকে। অর্থাৎ রাত্রেবেলা কোনো, দেখো অন্ধকার রাত্রেও হোক, যতই অন্ধকার হোক, আমরা কিন্তু আবছা আবছা কিছু না কিছু দেখতে পাই, অথবা অবয়বের মতো একটা কিছু না কিছু দেখতে পাই। একদম যে দেখতে পাই তা নয়, দেখতে পাই, কিছু কিছু না কিছু একটা দেখতে পাই। সেই দেখতে পেতে সাহায্য করে কি? রড কোষ। তাহলে রড কোষ হচ্ছে মৃদু আলোক শোষক। তাহলে এরা কি করে? এরা হচ্ছে মৃদু আলোক শোষক। মৃদু আলোক শোষক, আলোক শোষকেরা কারা? রড কোষ, যারা অন্ধকারে দেখতে সাহায্য করে থাকে। আর সাধারণত দিনের বেলায় উজ্জ্বল আলো, সেই উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে হচ্ছে কোন কোষ। এটা হচ্ছে উজ্জ্বল আলো, উজ্জ্বল আলো, আলোক শোষক, আলোক শোষক, শোষক। বোঝা গেল? তাহলে এরা দিনের বেলায় সক্রিয় থাকে, এটা হচ্ছে রাত্রে, এরা হচ্ছে দিনে। দেখো যদি মনে না থাকে, যেরকম আমরা প্রত্যেকটা ঘরে ঘরে রাত্রের সময় কি করি? রড লাইট জ্বালাই। ঠিক তেমনই রড মানে হচ্ছে দিনের রাত্রেবেলায় দেখতে সাহায্য করে যে কোষগুলো, সেগুলোকে বলা হয় রড কোষ। এইবার অধিকাংশ বর্ণান্ধতার জন্য দায়ী এই কোষগুলো ছাড়াও অধিকাংশ বর্ণান্ধতার জন্য দায়ী হচ্ছে এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন অটোজোমাল জিন। তাহলে অধিকাংশ বর্ণান্ধতার জন্য দায়ী কে? যেটা এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন অটোজোমাল জিন, এক্স ক্রোমোজোম। তাহলে বর্ণান্ধতার জন্য দায়ী হচ্ছে, বর্ণান্ধতার জন্য তার জন্য দায়ী হলো এক্স ক্রোমোজোম। আগেও কিন্তু একটা দেখেছি যেটা এক্স ক্রোমোজোমের উপরেই নির্ভর করছে। তাহলে বর্ণান্ধতার দায়ীর জন্য কে? এক্স ক্রোমোজোম দায়ী। ঠিক আছে, এই এক্স ক্রোমোজোমের উপরে যে জিনগুলো থাকে, সেই জিনগুলো প্রচ্ছন্ন অটোজোমাল হিসেবে থাকে। তাহলে কি হয়? তাহলে জিনগুলো প্রচ্ছন্ন হওয়ায়, এই জিনগুলো যেহেতু প্রচ্ছন্ন হয়, আর মহিলার ক্ষেত্রে হোমোগ্যামিক থাকে, অর্থাৎ এক্স এক্স, এবং পুরুষদের ক্ষেত্রে এক্স ওয়াই, তাহলে এটা হোমোগ্যামিক, এটা হেটারোগ্যামিক। এবার এটা এক্স ক্রোমোজোমটা সাধারণত প্রচ্ছন্ন অবস্থায় থাকে। প্রচ্ছন্ন অবস্থায় থাকার জন্য, অর্থাৎ বললাম যে ধরো একজন মহিলার ক্ষেত্রে তোমার বর্ণান্ধ আছে, কিন্তু সেটা প্রচ্ছন্ন অবস্থায় থাকার জন্য, অর্থাৎ এখানে দুটো অ্যালিল, অর্থাৎ এক জোড়া অ্যালিল আছে, ফলে একটা অ্যালিল ভালো আছে আর একটা অ্যালিল হচ্ছে বর্ণান্ধতা রোগের বাহক হিসাবে আছে। আর
পুরুষদের ক্ষেত্রে যেহেতু এক্স ক্রোমোজোম একটাই অবস্থান করে থাকে এবং ওয়াই এর কোনো অ্যালিল থাকে না, তাহলে এর ভিতরে যদি একটা এক্স ক্রোমোজোম যদি বর্ণান্ধতার জিনটাকে বহন করে তাহলে সেটা প্রকাশিত হবে। কিন্তু মহিলার ক্ষেত্রে দেখা যায় যে একটা ভালো একটা খারাপ, তাহলে প্রকাশিত হবে না, কারণ এটা প্রচ্ছন্ন অবস্থায় থাকে। সেই জন্য এই বর্ণান্ধতা রোগটা সাধারণত পুরুষদের বেশি হয়, মহিলাদের তুলনায় পুরুষদের বেশি হয়ে থাকে। বোঝা গেল? তাহলে কেন পুরুষদের বেশি হয়ে থাকে? ওই একটা কারণের জন্যই, কারণ এর ভেতরে যে দুটো এক্স ক্রোমোজোম আছে আর পুরুষদের একটা এক্স ক্রোমোজোম আছে। যেহেতু এটা এক্স ক্রোমোজোম বাহিত রোগ, ফলে এর ভিতরে একটা এক্স ক্রোমোজোম ভালো এবং একটা এক্স ক্রোমোজোম যদি খারাপ হয় তাহলেও প্রচ্ছন্ন মানে লুকায়িত অবস্থায় থাকে, আর একটা তার প্রকট অবস্থায় থাকে। তাহলে যেটা প্রকট থাকছে সেটা প্রকাশিত হচ্ছে, প্রচ্ছন্নটা প্রকাশিত হচ্ছে না। ফলে মহিলাদের এই রোগটা হওয়ার সম্ভাবনা হচ্ছে পুরুষদের তুলনায় খুবই কম। কিন্তু পুরুষদের যেহেতু একটা এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম, অর্থাৎ দুটো আলাদা আলাদা হেটারোগ্যামিক প্রকৃতির, ফলে এক্স ক্রোমোজোমটা যদি ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকে তাহলে সেটা প্রকাশিত হয়। সেই জন্য পুরুষদের এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বোঝা গেল? এইবার বর্ণান্ধতাকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। তাহলে বর্ণান্ধতা হচ্ছে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। বর্ণান্ধতাকে বর্ণান্ধতাকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। তোমাদের এসে ভাগ দেওয়া নেই, তবে একটু শুধু জেনে রাখো দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে একটা হচ্ছে অর্জিত, আর একটা হচ্ছে বংশগত। বংশগত এই দুই ভাগে বর্ণান্ধতাকে ভাগ করা হয়। যেটা বংশগত অর্থাৎ বংশের কোনো একটা পূর্বপুরুষের মধ্যে বর্ণান্ধ ছিল, তার পরবর্তীর মধ্যে বর্ণান্ধ চলে এসেছে, এইভাবে বংশ পরম্পরায় চলে আসছে বর্ণান্ধতা। আর এটা হচ্ছে অর্জিত, মানে যেটা হচ্ছে কোনো প্রাকৃতিক কারণ হোক বা মনুষ্য সৃষ্টি কারণ হোক বা যে কোনো কারণেই হোক, হচ্ছে তার হচ্ছে কি হয়েছে, চোখে যে তোমার কোন রড কোষ এবং কোন কোষ আছে সেইগুলোর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে কি হয়েছে, সে বর্ণান্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা বর্ণ চিনতে পারে না। ঠিক আছে? এইবার বংশগত বর্ণান্ধতাকে সাধারণত আবার তিন ভাগে ভাগ করা হয়ে থাকে। একে আবার সাধারণত তিন ভাগে ভাগ করা হয়। আচ্ছা, অনেকেই বলতে পারে আমাদের সিলেবাসে তো এগুলো নেই, তাহলে আমরা এগুলো পড়বো কেন? ঠিক আছে, তোমাদের সিলেবাসে এগুলো নেই এবং এগুলো পড়বো কেন? আহ, সেটা তোমরা ঠিকই বলেছো। তাহলে একটু শুধু একটু যদি আমরা একটু গোড়ার দিকে যদি জেনে রাখি, তাহলে পরবর্তীকালে এখান থেকে যে কোশ্চেন গুলো আসবে, অর্থাৎ যদি গোড়ার থেকে জানি তাহলে আমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিতে সুবিধা হবে। সেই জন্য আমি একটু পিছনের দিক থেকে অর্থাৎ ডিটেলসে একটু আলোচনা করছি। ঠিক আছে? তাহলে কি হবে, বংশগত বর্ণান্ধতাকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আহ, মনো একটাকে বলা হয়ে থাকে মনোক্রোম্যাসি, মনোক্রোম্যাসি মনোক্রোম্যাসি ঠিক আছে? একটাকে বলা হয়ে থাকে মনোক্রোম্যাসি, আর একটা হচ্ছে কে বলা হয় ডাইক্রোম্যাসি, আর একটাকে বলা হয় ডাইক্রোম্যাসি ম্যাসি, আর একটাকে বলা হয়ে থাকে হচ্ছে ট্রাইক্রোম্যাসি, ট্রাইক্রোম্যাসি। এদের সম্বন্ধে ডিটেলসে বলবো না, ঠিক আছে? এইবার এদের ভিতর থেকে যখন পড়বো তখন দেখবি, বা এগুলো তো আমাদের সিলেবাসে আছে, তাহলে আমরা বুঝতে পারলাম কোথা থেকে এসছে। ঠিক আছে? একটা হচ্ছে মনোক্রোম্যাসি, ডাইক্রোম্যাসি, আর একটা হচ্ছে ট্রাইক্রোম্যাসি। এই তিনটি ভাগে ভাগ করা হয়, বংশগত বর্ণান্ধতাকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে। বোঝা গেল? এইবার আমরা একটু শুধু জানবো মনোক্রোম্যাসি কি, ডাইক্রোম্যাসি কি, আর এটা দরকার নেই তোমাদের। তাহলে প্রথমে মনোক্রোম্যাসি হচ্ছে, এইটা সাধারণত এই মনোক্রোমাসে হলে একদম সম্পূর্ণ বর্ণান্ধ হয়ে যায়, অর্থাৎ কোনো বর্ণ তারা চিনতে পারে না। একদম সম্পূর্ণ বর্ণান্ধকে বলা হয়ে থাকে মনোক্রোমাসি। কারণ কি, এক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি কোনো প্রকার বর্ণকে সে বিশ্লেষণ করতে পারে না। এই মনোক্রোমাসি হলে
সেই ব্যক্তি কোনো প্রকার বর্ণকে সে আর কি করতে পারে না, চিনতে পারে না বা বিশ্লেষণ করতে পারে না। তার কারণ হলো এদের কোন কোষটা ক্ষতি হয়ে গেছে। তাহলে কারণ হচ্ছে এদের কোন কোষ, রড কোষ আর যে কোন কোষ থাকে সেই কোন কোষ এই কোষটা সম্পূর্ণ ক্ষতি হয়ে গেছে, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। সেই জন্য তারা আর বর্ণই চিনতে পারে না। সেই জন্য এটাকে বলা হয় থাকে মনোক্রোম্যাসি। আর ডাইক্রোম্যাসি হচ্ছে এটি কম, এর তুলনায় এটি কম মারাত্মক। মানে এটা হচ্ছে তোমার দেখতে পারে, কিন্তু এক্ষেত্রে কোন কোষ এক প্রকার বর্ণ, শুধুমাত্র একটা, যে কোনো একটা বর্ণ তারা চিনতে পারে না, সেটাকে বলা হয়ে থাকে। তাহলে সে এক্ষেত্রে কোন কোষ এক প্রকার বর্ণ অনুপস্থিত থাকে, একটা মাত্র বর্ণ। তাহলে এখানে কোন কোষ আছে, কিন্তু তারা কি করে, যে 7টা বর্ণ আছে সেই 7টা বর্ণের মধ্যে যে কোনো একটা, ধরো কেউ লাল দেখতে পায় না, কেউ নীল দেখতে পায় না, কেউ সবুজ দেখতে পায় না, এরকম। তাহলে এই সেইটাকে বলবো আমরা ড্রাইক্রোম্যাসি। এইবার এইবার হচ্ছে তোমাদের সিলেবাস অনুযায়ী দেখা যাচ্ছে এইখান থেকে, অর্থাৎ যারা একটা বর্ণ চিনতে পারে না তাদেরকে ড্রাইক্রোম্যাসি বললাম। এইগুলোর মধ্যে ভাগ আছে কি, প্রোটোনোপিয়া, তারপরে যেটা তোমাদের সিলেবাসে আছে প্রোটানোপিয়া, ডিউটেরানোপিয়া, এইগুলো এর সম্বন্ধে। তাহলে আমরা বুঝতে পারলাম কোথা থেকে আসছে, কিভাবে আসছে। তাহলে প্রোটানোপিয়া এবং প্রোটানোপিয়া হচ্ছে এটা কি করে, যারা লাল বর্ণকে চিনতে পারে না, যারা কি করে লাল বর্ণটাকে চিনতে পারে না, অনেকগুলি বর্ণ আছে অর্থাৎ 7টা, তার মধ্যে লাল বর্ণকে যারা চিনতে পারে না তখন তাদেরকে বলা হয়ে থাকে প্রোটানোপিয়া। ঠিক আছে, তখন তাদেরকে কি বলা হয়, প্রোটানোপিয়া। তাহলে আমি লিখে দিই, এখানে লিখে দিই লাল বর্ণ, লাল বর্ণ চিনতে পারে না, তাদেরকে কি বলা হয়ে থাকে, তাদেরকে বলা হয় প্রোটানোপিয়া। প্রো তারপরে প্রোটোনোপিয়া। ঠিক আছে, তাদেরকে বলা হয়ে থাকে প্রোটোনোপিয়া, যারা লাল বর্ণ চিনতে পারে না। আবার দেখো আর একটা আছে, যারা সবুজ বর্ণ চিনতে পারে না, যারা কি করে না, সবুজ বর্ণ, লাল গেল, এবার হচ্ছে সবুজ, সবুজ বর্ণ চিনতে পারে না যারা, তাদেরকে বলা হয়ে থাকে হচ্ছে, কি বলা হয়ে থাকে, ডিউটেরানোপিয়া। ডিউটেরানোপিয়া, যারা কি পারে না, সবুজ বর্ণ। তোমাদের শুধুমাত্র এখান থেকে শর্ট কোশ্চেন আসে এবং বড় কোশ্চেন আসে, যেটা সেটা আমি করাবো। তাহলে শর্ট কোশ্চেন হিসেবে এইগুলো দেয়, যে লাল বর্ণ চিনতে পারে না তাদেরকে কি বলা হয়, সবুজ বর্ণ চিনতে পারে না তাদেরকে কি বলা হয়। আর একটা আছে তোমার হচ্ছে, যারা নীল বর্ণ চিনতে পারে না, যারা কি করতে পারে না, নীল বর্ণ। তাহলে নীল বর্ণ চিনতে যারা পারে না তাদেরকে বলা হয়ে থাকে হচ্ছে ট্রাইনোপিয়া। ঠিক আছে, তখন তাদেরকে কি বলা হয়, ট্রাইটানোপিয়া। বোঝা গেল? এই 3টে বর্ণ কিসের মধ্যে পড়ছে, আমরা কিন্তু 3টে ভাগ পড়েছি, সেই 3টে ভাগের মধ্যে ড্রাইক্রোম্যাসির মধ্যে এইগুলো পড়ছে, অর্থাৎ যারা একটা বর্ণ চিনতে পারে না। ঠিক আছে, এইবার আমরা দেখব যে বর্ণান্ধতার জন্য জিনগত কারণ, কি কারণে বর্ণান্ধতা হচ্ছে। এবার এক্স ক্রোমোজোম, আমরা আগেই বলেছি যে এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন অটোজোমাল, তাই তো, প্রচ্ছন্ন অটোজোমাল জিনের দ্বারা এটা হয়ে থাকে। এবার আমরা দেখব হচ্ছে বর্ণান্ধতার জিনগত কারণ। বর্ণান্ধতা জিনগত কারণ, কি কারণে এই রোগটা হয়ে থাকে। 1 নম্বর,
ক্রোমোজোমে অবস্থিত বর্ণান্ধতার স্বাভাবিক জিনের মিউটেশন। তাহলে ক্রোমোজোমে অবস্থিত বর্ণান্ধতার স্বাভাবিক জিন যে থাকে সেই জিনের কি হয়, মিউটেশন ঘটে যায়। তাহলে মিউটেশন হলে বর্ণান্ধতা তৈরি হয়। তাহলে আমরা লিখতে পারি বা লিখে দেই এক্স ক্রোমোজোমে অবস্থিত। কোন ক্রোমোজোমে থাকছে? এক্স ক্রোমোজোমে। তাহলে এক্স ক্রোমোজোমে অবস্থিত বর্ণান্ধতার স্বাভাবিক জিনের মিউটেশন, এটা খেয়াল রাখবে, মিউটেশন মিউটেশন টেশন না শন, মিউটেশন। তাহলে মিউটেশন ঘটে যায়। মিউটেশনের ফলে বর্ণান্ধতা সৃষ্টি হয়। বোঝা গেল? তাহলে কি জন্য এটা হলো? স্বাভাবিক জিনের যে জিন থাকে তার মিউটেশন হয়ে যায়, বর্ণান্ধতার সৃষ্টি হয়। গেল। এইবার এবং এক্স ক্রোমোজোমের মাধ্যমে, যে এক্স ক্রোমোজোম আছে সেই এক্স ক্রোমোজোমের মাধ্যমে সেটা এক বংশ অর্থাৎ বংশানুসরণ ভাবে পরিবর্তিত বা ক্রমানুসারে ভাবে চলতে থাকে। কিসের মাধ্যমে? এক্স ক্রোমোজোমের মাধ্যমে। মানুষের যে জিন আছে সেই জিনের ম্যাপিং অর্থাৎ মানুষের জিন ম্যাপিং থেকে জানা গেছে যে বর্ণান্ধ তার জন্য যে জিন, সেই জিন হচ্ছে কত? 9টি বিভিন্ন ক্রোমোজোমে, 9টি না সরি, সেই জিনটা হচ্ছে 19টি। তাহলে বর্ণান্ধতার জন্য যে জিন আছে সেই জিন, বর্ণান্ধতার জন্য যে জিন সেই জিন হচ্ছে 19টি ক্রোমোজোমের 19টি ক্রোমোজোমের 19টি ক্রোমোজোমের অবস্থিত 56টি বিভিন্ন জিন বর্ণান্ধতার জন্য দায়ী। বোঝা গেল? তাহলে বর্ণান্ধতার জিনগত কারণ কি কারণের জন্য, এটা হচ্ছে এই দুটো কারণ লিখে দিলে হবে। তারপরে আমরা দেখব যে অনেক সময় বলে দেয় যে হয়তো কোনো একটা বংশে বর্ণান্ধ আছে, তাহলে তার অপত্যের মধ্যে কি বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা আছে বা বর্ণান্ধ কি হতে পারে, বা ওই বংশে কোনো বর্ণান্ধ নেই কিন্তু সে বিবাহিত করেছে, তার মধ্যে বর্ণান্ধ যে জিনটা অর্থাৎ এক্স ক্রোমোজোমের মধ্যে আছে সেটা লুকায়িত অবস্থায় ছিল এবং সেটার বহিঃপ্রকাশ হবে কিনা সেই সম্বন্ধে তোমাদের মাধ্যমিকে কোশ্চেন দেয়। অর্থাৎ বলে থাকে যে একজন বর্ণান্ধ পুরুষের সঙ্গে যদি একজন বর্ণান্ধ বাহক মহিলার বিবাহ হয় তাহলে তার সন্তান সন্ততির মধ্যে কত পার্সেন্ট বর্ণান্ধতা হওয়ার সম্ভাবনা থাকে, বা উল্টোটাও হতে পারে। তাহলে আমরা এক এক করে দেখব কি কিভাবে হতে পারে। তাহলে প্রথমে আমরা দেখব যে এখানে বর্ণান্ধ হচ্ছে মহিলা। তাহলে মহিলা যদি বর্ণান্ধ হয় এবং পুরুষ যদি স্বাভাবিক হয়, তাহলে এখন শুধুমাত্র একটু জেনে নিই, বর্ণান্ধতা প্রকাশ করা হয় যেটা সেটা তাহলে প্রকট হচ্ছে যেটাকে প্রকাশ করবে সেটা হচ্ছে সি প্লাস। যদি সি প্লাস থাকে সেটা হচ্ছে কি হবে? প্রকট। আর যদি সি শুধু সি থাকে,
প্রচ্ছন্ন, প্রচ্ছন্ন, তাহলে শুধু হচ্ছে সি। তাহলে শুধু যদি সি থাকে তাহলে সেটাকে কি বলবো? সেটাকে বলবো আমরা প্রচ্ছন্ন। তাহলে প্রকট হচ্ছে সি প্লাস এবং প্রচ্ছন্ন হচ্ছে শুধুমাত্র সি। এই দুটো দেখে আমরা প্রকাশ করব। তাহলে প্রথমে দেখি, এখানে বলা হয়েছে একদম ফার্স্ট, তোমাদের যেখান থেকে মাধ্যমিকে যেখান থেকে কোশ্চেনটা আসে, এত সময় তো আমরা বেসিকটা জানলাম। 1 নম্বরে দেখি, তাহলে 1 নম্বরের ক্ষেত্রে কি আছে? যদি বর্ণান্ধ মহিলা, অর্থাৎ মহিলা কি হয়? বর্ণান্ধ হয়। তাহলে বর্ণান্ধ, বর্ণান্ধ কি হবে? মহিলা। মহিলা হচ্ছে বর্ণান্ধ। তার মানে কি, আমি এখানে একটু লিখে নিই, যদি সি থাকে, শুধু সি থাকে, তাহলে সেটা হচ্ছে এরকম, যদি শুধু সি থাকে সেটা হচ্ছে প্রচ্ছন্ন, প্রচ্ছন্ন। আর যদি এইরকম থাকে তাহলে সেটা হচ্ছে প্রকট, প্রকট। বোঝা গেল? এখানে বলেছে বর্ণান্ধ মহিলা, তাহলে বর্ণান্ধ মহিলা, তাহলে মহিলার যেহেতু এক জোড়া ক্রোমোজোম থাকে, সেক্স ক্রোমোজোম, সেই সেক্স ক্রোমোজোম দুটো কি? একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এক্স। তাহলে এবার বর্ণান্ধ বলেছে, তার মানে দুটোই সি থাকবে, হলো, সে বর্ণান্ধ হয়ে গেল। এর সঙ্গে স্বাভাবিক পুরুষ, স্বাভাবিক, স্বাভাবিক পুরুষ, স্বাভাবিক পুরুষের মধ্যে সাধারণত একটা এক্স ক্রোমোজোম থাকে এবং সেটা সি প্লাস, আর একটা তো ওয়াই। তাহলে একজন বর্ণাঢ্য মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের কি করা হলো? বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। তাহলে এরা কি হচ্ছে? এরা পি জনুতে পরিণত হচ্ছে, প্যারেন্টাল জনুতে পরিণত হলো। এবার এখান থেকে দেখো আমরা দুটো গ্যামেট পাবো, একটা এক্স সি আর একটা পাবো এক্স সি। একটা গ্যামেট পেলাম, এখান থেকে আমরা দুটো গ্যামেট পাবো, এক্স সি প্লাস আর একটা হচ্ছে ওয়াই। এগুলো হচ্ছে গ্যামেট, গ্যামেট। ঠিক আছে? এখানে যেহেতু মহিলার ক্ষেত্রে হোমোগ্যামেট, তার মধ্যে দেখো দুটোই একই চরিত্র বা বৈশিষ্ট্য প্রকাশ করছে, তাই জন্য আমরা একটা নিয়ে কাজ করলেই হবে। তাহলে এদের ভিতরে যদি নিষেধ হয় তাহলে কি উৎপন্ন হচ্ছে? তাহলে এক্স সি প্লাস এক্স সি, আর একটা উৎপন্ন হচ্ছে তোমার এক্স সি ওয়াই। তাহলে এটা কি উৎপন্ন হলো? এটা হলো কন্যা, কন্যা হলো, কন্যা হলো। এবং দেখা গেল কি, এখানে একটা প্রকট আছে আর একটা হচ্ছে প্রচ্ছন্ন আছে, বর্ণান্ধতার যে জিনটা, তার ভিতরে সবসময় প্রকটটা কি করবে? প্রচ্ছন্নটাকে প্রকাশিত হতে দেবে না। কিন্তু এর মধ্যে আছে বর্ণান্ধতার জিনটা আছে, তাহলে এরা হচ্ছে বাহক হয়ে যাবে। তাহলে কি হবে? বাহক হবে, কিন্তু বর্ণান্ধ নয়, বর্ণান্ধ নয়, অর্থাৎ এরা হচ্ছে বাহক হবে। আর এর ভিতরে যেহেতু একটা এক্স ক্রোমোজোম আছে এবং সেটা বর্ণান্ধতার জিন প্রকাশ বহন করছে, তাহলে যে পুত্র, এটা হচ্ছে পুত্র, তাহলে যে পুত্র জন্মগ্রহণ করলো সে কিন্তু বর্ণান্ধ হবে, কারণ তার একটাই শুধুমাত্র এক্স ক্রোমোজোম আছে, অন্য আর এক্স ক্রোমোজোম নেই। সেই জন্য এর প্রচ্ছন্ন অবস্থায় থাকলেও এ প্রকাশিত হয়ে যাবে, এর চরিত্রটা প্রকাশিত হবে, ফলে এ বর্ণান্ধ হবে। তাহলে পুত্রটা কি হয়ে যাবে? বর্ণান্ধ হয়ে যাবে। বোঝা গেল? এইটাকে বলা হয়ে থাকে F1 জনু, F1 জনু, প্রথম অপত্য জনু। প্রথম, তাহলে দেখা গেল কি প্রথম অপত্য জনুতে বাহক কন্যা হলো আর পুত্র যে হলো সে হচ্ছে বর্ণান্ধ হয়ে গেল। এটা হচ্ছে ফার্স্ট কেস, মানে বর্ণান্ধ মহিলার সঙ্গে যদি স্বাভাবিক পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তারপরে তোমাকে যদি বলে দেয় যে স্বাভাবিক মহিলা, এবার যদি বলে দেয় হচ্ছে স্বাভাবিক মহিলা সঙ্গে হচ্ছে বর্ণান্ধ পুরুষ, তাহলে স্বাভাবিক মহিলার সঙ্গে কে যাবে? বর্ণান্ধ। তাহলে স্বাভাবিক মহিলা, স্বাভাবিক মহিলা, এটা হচ্ছে 2 নম্বর। স্বাভাবিক মহিলার সঙ্গে কে যাবে? বর্ণান্ধ পুরুষ, বর্ণান্ধ পুরুষ।
বর্ণান্ধ পুরুষ। তাহলে স্বাভাবিক মহিলার ক্ষেত্রে কি থাকবে? দুটোই সি প্লাস, দুটোই। এ কিন্তু বাহক নয়, স্বাভাবিক। আর বর্ণান্ধর ক্ষেত্রে হলো এরা তখন পিজনু হয়ে যাবে। বুঝা গেল? পিজনু হয়ে গেল। এবার এখান থেকে আমি দুটো গ্যামেট পাবো, একটা হচ্ছে এক্স সি প্লাস আর একটা হচ্ছে এক্স সি প্লাস। এখান থেকে দুটো গ্যামেট পাবো, একটা এক্স সি আর একটা হচ্ছে ওয়াই। তাহলে এগুলো হচ্ছে গ্যামেট। তাহলে এদের ভিতরে যেহেতু এটা হোমোগ্যামেট, তাহলে একটা প্রকাশ করলেই হবে, এবং দুটোই দেখে একই চরিত্র বৈশিষ্ট্য প্রকাশ করছে, অর্থাৎ প্রকট গুণটাই প্রকাশিত করছে। তাহলে এদের ভিতরে যদি নিষেধ ঘটানো হয়, আমি একটা নিয়ে করছি, তাহলে উৎপন্ন হবে কি? এক্স সি প্লাস এক্স সি, আর একটা উৎপন্ন হবে এক্স সি প্লাস এক্স সি প্লাস ওয়াই। আছে? তাহলে এটা হলো কি উৎপন্ন হলো? এটা হলো কন্যা, আর এটা হলো কি? পুত্র। এবার বলতে হবে যে এরা বর্ণান্ধ না বর্ণান্ধ নয়। দেখো এখানে একটা হচ্ছে সি প্লাস আছে, মানে প্রকট অবস্থায় আছে, কিন্তু একটা সি আছেই, মানে বর্ণান্ধর জিন এখানে অবস্থান করছে, কিন্তু প্রকট থাকার জন্য প্রকাশিত হচ্ছে না, তাহলে বাহক হয়ে গেল। তাহলে বাহক। আর পুত্র কি? পুত্র হচ্ছে স্বাভাবিক। দেখো এক্স ক্রোমোজোমটা প্লাস আছে, তাহলে স্বাভাবিক পুত্র হলো, মানে বর্ণান্ধ হলো না। তাহলে যদি কোশ্চেন দেয় যে স্বাভাবিক মহিলা বর্ণান্ধ পুরুষের সঙ্গে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে তাদের পুত্রদের মধ্যে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা এইভাবে করব, চেকার বোর্ডের মাধ্যমে করানো যায়। আমি চেকার বোর্ডটা আঁকিনি, আমি এইভাবে দেখিয়েছি। চেকার বোর্ডের মাধ্যমে যদি তুমি করো, তাহলে আমি দেখাচ্ছি। অনেকে বলতে পারে যে চেকার বোর্ডের মাধ্যমে দেখানো হয়নি, তাহলে আমি এখানে দেখাই। দেখো চেকার বোর্ডের মাধ্যমে যদি করো, তাহলে এইভাবে করতে হবে। আমরা আগেই করেছি এক সংকলন দ্বি সংকলন যেমন চেকার বোর্ড, সেরকম চেকার বোর্ডের মাধ্যমে আমরা করব। ছোট হয়ে গেল, বড় করে নিই। যদি চেকার বোর্ডের মাধ্যমে দেখাতে বলে, তাহলে আমরা এইভাবে দেখাবো। এদিকে হচ্ছে ফিমেল, এই এদিকে হচ্ছে মেল আর এদিকে হচ্ছে ফিমেল। ঠিক আছে? তাহলে এখানে দেখো আগে মেলেরটা দিই, তাহলে এক্স সি প্লাস আর একটা হচ্ছে ওয়াই, আর ফিমেলেরটা হচ্ছে এক্স সি প্লাস আর একটা হচ্ছে এক্স সি প্লাস। হলো? এবার এদের ভিতরে ক্রস করো, ক্রস করালে দেখা যাচ্ছে এক্স সি প্লাস এক্স সি প্লাস আর এক্স সি প্লাস ওয়াই, আর এটা হচ্ছে এক্স সি প্লাস এক্স সি প্লাস, আর এটা হচ্ছে এক্স সি প্লাস ওয়াই। দেখো সবই স্বাভাবিক হচ্ছে, সবই কি হয়ে যাচ্ছে? ও ওখানে কি ছিল? ও সি প্লাস ছিল না, ওর সাথে একটা মাইনাস ছিল, তাহলে একটা মাইনাস দিলে এটা মাইনাস থাকবে, মাইনাস থাকবে, এটাও মাইনাস থাকবে। ঠিক আছে? তাহলে দেখো এই একই এসছে, অর্থাৎ এটা কন্যা, কিন্তু কি বাহক কন্যা। এরা পুত্র কিন্তু স্বাভাবিক, দুটোই পুত্র, তাহলে দুটো পুত্রই স্বাভাবিক, আর দুটো কন্যাই কি হলো? বাহক। যেহেতু হোমোগ্যামিট তাই জন্য একই রকমের এলো, এটা হচ্ছে বাহক। বাহক এই একই ভাবে। ঠিক আছে? চেকার বোর্ডের মাধ্যমে এইভাবে দেখানো যায়। তারপরে দেখো, তাহলে আমরা 2 নম্বর দেখলাম, 1 নম্বর দেখলাম, এবার 3 নম্বর দেখব। কি 3 নম্বরে কি হবে? 3 নম্বরে হবে সাধারণত যদি তোমাকে স্বাভাবিক বাহক কন্যা, তাহলে কি দেবে? স্বাভাবিক বাহক কন্যা, স্বাভাবিক বাহক কন্যা, স্বাভাবিক বাহক কন্যার সঙ্গে কে যাবে? হচ্ছে বর্ণান্ধ পুরুষ, বর্ণান্ধ পুরুষ। স্বাভাবিক বাহক কন্যার সঙ্গে বর্ণান্ধ পুরুষ গেল। তাহলে স্বাভাবিক বাহক কন্যা আমরা যেটা দিয়ে, এই যে এটা স্বাভাবিক বাহক কন্যা হয়ে গেল, আর পুরুষ কি? বর্ণান্ধ, এই যে বর্ণান্ধ। তাহলে এটা কি বীজণু? বীজণু।
এখান থেকে আমরা দুটো গ্যামেট পাবো, একটা হচ্ছে এক্সি প্লাস আর একটা হচ্ছে এক্সি। এখান থেকে আমরা দুটো গ্যামেট পাবো, এক্সি আর একটা হচ্ছে ওয়াই। এগুলো হচ্ছে গ্যামেট গ্যামেট হলো। এইবার এদের ভিতরে নিষেক হলো। এবার এখানে দেখো দুটোই কিন্তু হোমোগ্যামেট নয়, মানে হোমোগ্যামেটই কিন্তু তাদের একটা বর্ণান্ধ বাহক আছে, সেই জন্য দুটো দিয়ে এখন তৈরি করতে হবে। তাহলে এদের মধ্যে নিষেক হলো। তাহলে নিষেক হলে কি কি উৎপন্ন হবে দেখি। এটা কিন্তু বড় হাতের দিক, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এক্স সি প্লাস এক্স সি, তারপরে হলো এক্স সি প্লাস ওয়াই, তারপরে হলো এক্স সি এক্স সি, তারপরে হলো তোমার এক্স সি ওয়াই। এটা কি হলো? কন্যা। এটা হলো কন্যা, এটা হলো পুত্র, আর এটা হলো কন্যা, এটা হলো পুত্র। এইবার দেখো কোনটা বাহক কোনটা আক্রান্ত। তাহলে এখানে এটা বাহক কন্যা হলো, যেহেতু একটা প্রচ্ছন্ন ছিল তাহলে এটা তো বাহক কন্যা হলো, বাহক। এখানে কি ছিল? এখানে পুত্রটা স্বাভাবিক, তাহলে স্বাভাবিক, স্বাভাবিক পুত্র। এখানে এ একদম পুরো বর্ণান্ধ, তাহলে হচ্ছে বর্ণান্ধ। এখানে এখানে পুত্র বর্ণান্ধ, ঠিক আছে? তাহলে এই তিন ভাবে দিতে পারে, যে কখন কোনটা যেভাবেই দেখ না কেন, আমরা যদি এইটা জানতে পারি কোনটা থাকলে প্রকাশিত হবে এবং কোনটা থাকলে প্রচ্ছন্ন থাকবে কিন্তু বাহক হবে, তাহলে আমরা সেটা যদি জানতে পারি তাহলে আমরা যে কোনো চেকার বোর্ড দেখ না কেন বর্ণান্ধতা থেকে আমরা সেগুলো প্রকাশ করতে পারবো বা লিখতে পারবো। এরপরে আমরা পড়বো অটোজোমাল ক্রোমোজোম গঠিত রোগ হিসাবে থ্যালাসেমিয়ার এর জিনোটিক কি আছে, জিনোটিক কাউন্সিল। কেন কাউন্সিল করা হবে সেইটা সম্বন্ধে এখন জানবো। তাহলে প্রথমে আমরা জানবো যে অটোজোমাল ক্রোমোজোম রোগ হিসাবে থ্যালাসেমিয়া, অটোজোমাল রোগ হিসাবে, তাহলে অটোজোমাল রোগ হিসাবে অটোজোমাল রোগ হিসাবে দাঁড়াও, অটোজোমাল ক্রোমোজোম ঘটিত, এটা মুছে দিই, অটোজোমাল ক্রোমোজোম ঘটিত, ক্রোমোজোম ঘটিত রোগ হিসাবে থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া দিতে পারে, তোমাদের মাধ্যমিকে এরকম কোশ্চেন দিতে পারে। তাহলে কি লিখবো? থ্যালাসেমিয়া, আগেই বলেছি থ্যালাসেমিয়া একটা অটোজোমাল, অটোজোম বাহিত এক প্রচ্ছন্ন এক্স ক্রোমোজোম, ঠিক আছে? তাহলে প্রচ্ছন্ন জিন ঘটিত একটা রোগ। তাহলে থ্যালাসেমিয়া এক প্রকারের অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। তাহলে আমরা আগে লিখলাম কি, থ্যালাসেমিয়াটা হলো, তাহলে থ্যালাসেমিয়া হলো অটোজোম বাহিত, অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, জিন ঘটিত রোগ, ঘটিত রোগ হলো প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। যে রোগে অস্বাভাবিক বা ত্রুটিপূর্ণ, কারণ এটা সাধারণত হিমোগ্লোবিনের গ্লোবিন অংশটা সংশ্লেষিত হয় না। যেই হিমোগ্লোবিনটার সংশ্লেষিত হবে না তখন কি করবে, এরা রক্তের অক্সিজেনের পরিবহন ক্ষমতাটাকে কমিয়ে দেবে।
এবং এরা হচ্ছে অক্সিজেনটা কি করবে, পরিবহন ক্ষমতা কমিয়ে দেবে, অর্থাৎ তখন লোহিত রক্তকণিকা আস্তে 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 ছোট হতে থাকবে এবং একসময় বিদীর্ণ হয়ে যাবে। এই এটা আবার দু রকমের ছিল, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া ছিল আর একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া ছিল। আলফা থ্যালাসেমিয়াটা, তাহলে আলফা থ্যালাসেমিয়াটা ছিল হচ্ছে, খেয়াল লিখলাম শুধু, আলফা থ্যালাসেমিয়াটা ছিল হচ্ছে 16 নম্বর ক্রোমোজোমে। 16, আমি বলেছি এগুলো মুখস্থ রাখবে। 16 নম্বর ক্রোমোজোমে ছিল আলফা থ্যালাসেমিয়া, ক্রোমোজোমে এটা ছিল। ঠিক আছে, তাহলে 16 নম্বর ক্রোমোজোমে ছিল। আর বিটা থ্যালাসেমিয়া ছিল হচ্ছে 11 নম্বর ক্রোমোজোমে অবস্থান করছিল। তাহলে আলফা থ্যালাসেমিয়া 16 নম্বর ক্রোমোজোম এবং বিটা থ্যালাসেমিয়া 11 নম্বর ক্রোমোজোমে অবস্থান করে। থ্যালাসেমিয়া রোগটা কিন্তু, তাহলে যখনই থ্যালাসেমিয়া হোক না কেন, তাহলে থ্যালাসেমিয়া রোগটা কিন্তু যে জিনগুলো হারিয়ে গেছে সেই জিনগুলো, অর্থাৎ হারিয়ে যাওয়া জিন থেকে প্রকাশ পায়। তাহলে এই থ্যালাসেমিয়া রোগটা কোথা থেকে প্রকাশ পাচ্ছে? হারিয়ে যাওয়া জিন থেকে, হারিয়ে যাওয়া জিন থেকে। তাহলে হারিয়ে যাওয়া জিন থেকে থ্যালাসেমিয়া রোগটা কি হচ্ছে, প্রকাশিত হচ্ছে। ঠিক আছে, থ্যালাসেমিয়া রোগাক্রান্ত ব্যক্তি, যারা থ্যালাসেমিয়া আক্রান্ত আছে, তার থ্যালাসেমিয়া রোগাক্রান্ত সাধারণত পুরুষদের বেশি হয়, কারণ ওদের এক্স ক্রোমোজোমটা একটাই থাকে, এর কোনো অ্যালিল থাকে না। তাহলে থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তির হিমোগ্লোবিনের গ্লোবিন অংশটা সংশ্লেষিত হয় না, ফলে অক্সিজেন পরিবহন করতে পারে না, কার্বন ডাই অক্সাইডটা পরিবহন করতে পারে না। এর ফলে কি হয়, এর ফলে রোগীর মাইক্রোসাইটিক অ্যানোমিয়ার সৃষ্টি হয়ে থাকে। তাহলে এরা অক্সিজেন যেহেতু পরিবহন করতে পারছে না, সেই জন্য রোগীর কি হয়ে থাকে, মাইক্রোসাইটিক অ্যানিমিয়া হয়। মাইক্রোসাইটিক মাইক্রোসাইটিক সাইটিক অ্যানিমিয়া হয়ে থাকে। ঠিক আছে, তাহলে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া রোগটা হয়ে থাকে। এর ফলে কি হয়, আরবিসি, যেটা আরবিসি রেড ব্লাড কর্পাসল, এই আরবিসির অক্সিজেন পরিবহন ক্ষমতাটা হ্রাস পায়। তাহলে আরবিসি কি করে, অক্সিজেন যে পরিবহন করে সেই অক্সিজেন পরিবহন ক্ষমতাটা কি হয়, হ্রাস পায়। হ্রাস পাওয়ার ফলে তোমার এই মাইক্রোসাইটিক অ্যানিমিয়া রোগটা সৃষ্টি হয়, মাইক্রোসাইটিক অ্যানিমিয়া রোগটা সৃষ্টি হলো। এইবার হিমোগ্লোবিন কি করে, হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকার, যখন এটা হবে তখন এই হিমোগ্লোবিন ও লোহিত রক্তকণিকার ধ্বংস করে দেয়। তাহলে হিমোগ্লোবিন এবং লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে দেয় যদি থ্যালাসেমিয়া হয়। এর ফলে কি হবে, প্লীহা, এবং তাহলে ধ্বংস হলো, এবং লোহা কি হবে তখন, তাহলে কি হলো, হিমোগ্লোবিন আর লোহিত কণিকাকে ধ্বংস করে দিল, ফলে দেহে দেহে লোহা জমতে থাকবে, অর্থাৎ ফেরাস, এফি লোহা মানে এটা জমতে থাকবে, যেই ওই দুটো ধ্বংস হয়ে যাবে তখন কি হবে, দেহে লোহার পরিমাণটা আস্তে 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 বাড়তে থাকবে। ঠিক আছে, এছাড়া বাড়তে থাকছে। এছাড়া আর একটা কারণ হতে পারে, যারা সাধারণত পয়সা কড়ির দিক দিয়ে উন্নত, তারা কি করবে, তাদের দেখবে মাসে মাসে রক্ত চেঞ্জ করে, অর্থাৎ এই সমস্ত রোগীদের ক্ষেত্রে। এইবার রক্ত চেঞ্জ করলে হয়তো বেশি দিন বেঁচে থাকে না, তাহলেও কি হয়, রক্ত চেঞ্জ করলে দেহের মধ্যে লোহার পরিমাণটাও বেড়ে যায়, কিন্তু রক্তটা নষ্ট হয়ে যায় বলে সেটাকে চেঞ্জ, তাহলে লোহা সঞ্চিত হতে থাকে। এর ফলে তাহলে রক্ত চেঞ্জ করলেও লোহার পরিমাণটা বাড়তে থাকে। এর ফলে কি হয়, হৃৎপিণ্ড এবং যকৃৎ আর বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি, তাহলে কি কি, হৃৎপিণ্ড, যকৃৎ ও বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন অন্তঃক্ষরা
গ্রন্থি ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে। এই হচ্ছে অটোজোমাল ক্রোমোজোম গঠিত রোগ হিসাবে থ্যালাসেমিয়া মানে হলে কিরকম হতে পারে। এরপরে আমরা দেখব যে থ্যালাসেমিয়া প্রতিরোধ করার জন্য জেনেটিক কাউন্সেলিংটা কি। ধরো ওই যে আমরা দেখলাম বর্ণান্ধতা যেরকম, ঠিক তেমনই থ্যালাসেমিয়াটাও ঠিক সেই রকম, কিন্তু এটা একটা মারাত্মক বা মরণ রোগ। এই রোগটা হলে একটা সময় সে মারাই যাবে রক্ত শূন্যতার জন্য। এবার সাধারণত কি হয় যে দুটো পরিবারের মধ্যে দেখাশোনা করে বিবাহ গড়ে ওঠে, মানে বিবাহ সম্পর্কটা তৈরি করে। এবার দুটি পরিবারের মধ্যে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যায়, অর্থাৎ একটি ছেলে এবং একটি মেয়ে দুজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হয়, তখন কি তাদের এই থ্যালাসেমিয়া আছে কিনা নেই, এবং পরবর্তীকালে তারা যেন থ্যালাসেমিয়া মুক্ত শিশু জন্ম দিতে পারে সেই সম্বন্ধে তাদের জেনেটিক জিনের কি করা হয়, কাউন্সিলিং করা হয়ে থাকে। এই যে একটা পদ্ধতি, পুরো ব্যাপারটা, এই পদ্ধতিকে একত্রে বলা হয় জেনেটিক পরামর্শ বা জেনেটিক কাউন্সিলিং বলা হয়। তাহলে আমরা কি বলবো, জেনেটিক পরামর্শ বা জেনেটিক কাউন্সিলিং বলবো যে দুটি পরিবারের যখন যে ছেলে এবং মেয়ে পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন তারা যেন পরবর্তী প্রজন্মের মধ্যে অর্থাৎ থ্যালাসেমিয়া মুক্ত শিশুর জন্ম দিতে পারে, সেই জন্য তাদের আগে থেকে কি করা হয়, জিনকে কি করা হয়, জেনেটিক কাউন্সিলিং করা হয়ে থাকে। অর্থাৎ এই রোগটা আছে কিনা নেই, মুক্ত কিনা যুক্ত, সেটা আগে থেকে জানা হয়। একে বলা হয়ে থাকে, কি বলা হয়ে থাকে, জিনগত পরামর্শ বা জেনেটিক কাউন্সিলিং। ঠিক আছে, তাহলে তোমাদের সাধারণত এরকম দেবে যে জেনেটিক কাউন্সিলিং বলতে কি বোঝো। আর যদি একটু ডিটেলসে বলতে বলে তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের ডিটেলসে ওটা লিখে দেবো বা বলে দেবো, তোমরা লিখে নেবে। ঠিক আছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব দেবে। আর তোমাদের যে যে অসুবিধা হচ্ছে সেগুলো আমাকে যদি কমেন্ট না করে বলো, তাহলে আমি কি করে বুঝবো যে তোমাদের এগুলো অসুবিধা হচ্ছে, অথবা ভিডিওটা ভালো লাগছে না লাগছে না সে সম্বন্ধে তো বলতে হবে। যদি এগুলো বলো তাহলে হচ্ছে পরবর্তীকালে হয়তো ভিডিও ভালো হতে পারে, এইটাই আশা করি। ঠিক আছে।